কত নির্লজ্জ হতে পারে। একটা মহিলা যদি এত নির্লজ্জ হয়, একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সেই মহিলা সম্পর্কে এরকম কথাই বলবে, বেশ করে বলবে। সমস্ত বুদ্ধিজীবীকে ধরে বেঁধে দিদির পায়ের তলায় বসিয়ে দিদির পায়ের তলা পা চাটবে। ওই আমি অনেকগুলো চটি কিনে দেবো, পয়সা দিয়ে দিদি চটি কিনে দেবো, ওই চটিগুলোকে চাটবে। পশ্চিমবঙ্গবাসীকে বলি, অভয় তো ন্যায় পেলো না, মাসুম আক্তারও ন্যায় পায়নি, চন্দ্র ন্যায় পাবে কি? চন্দ্রকে মারা হয়েছে কেন? রাজ্যব্যাপী হিংসার পরিবেশ তৈরি করার জন্য। ইতিমধ্যে নবান্ন থেকে ফাইল ঘোরানো হচ্ছে, তুমি জানো? তুমি বুমডারি ওই নবান্ন সামনে দায়ী থাকবে, কি করছো কেন বসে আমার কাছে এসছো কেন? আমার বলা সব হয়ে গেছে, পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় চলে এসছে, 20% মুসলিম ভোট ঘুরিয়ে দিয়েছি আমরা সব। 20% মুসলিম ভোটের মধ্যে 5% মুসলিম ভোট বিজেপিতে চলে এসছে। কবির সুমন কোথায় আছে গো? সুমন্ত বলছে তিনি তৃণমূল কোনোদিন করতে চাননি, জোর করে করেন। যে বিদ্যুৎ ভাতা আছে, বিদ্যুৎ ভাতা মিথ্যে কথা বলার জন্য বিদ্যুৎ ভাতা আছে, মারা যাবে না কিন্তু হিংসা। শরীর ভট্টাচার্য আপনি কিন্তু রেখে যাবেন না আমার উপর কিন্তু। ওই জয় গোস্বামী, আমি তোমায় চিনি জয় গোস্বামী, আমি দিদি তোমার পায়ে থেকে তুমি হেরে গেলেও আমি উঠবো না। আচ্ছা ওরা সব দিদির কাছে আছে তো? এই সুবোধ সরকার, অবধ ছেলে সুবোধ সরকার, সে কোথায় আছে? দিদির পায়ের তলায় বসে যেত। এদেরকে বাড়ি থেকে তুলে আনার দায়িত্ব তোমরা নাও, নিয়ে দিদির ঘরে এদেরকে ভিতরে ঢুকে তালা দিয়ে দাও। রাজ্যের যত বুদ্ধিজীবী দিদির কাছ থেকে ওই আশীর্বাদ দিয়েছে, এদেরকে তাদের বাড়িতে রাখা যাবে না। না 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 না, শোনো 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 শোনো। যে যে সকল বিজেপি কর্মীরা মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই বাড়িগুলো হাইজ্যাক করে কেড়ে নিতে হবে, ওদের নামে লিখে দিতে হবে, আর ওরা থাকবে দিদির ঘরে। হ্যাঁ, আমি ডিমান্ড করছি যে মমতার ঘর থেকে তদন্ত করা শুরু হোক, যে এই মমতারা যুক্ত কিনা। উনি দেহত্যাগ করবে, পদত্যাগ করবেন, সমস্ত পাপের মাসুল দিদিকে দিয়ে যেতে হবে এত দ্রুত। কিন্তু তুমিও যা, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে তো এখন এমএলএও নয়, তো তার দিকে তাকে ওখানে লোকে তাকে কাট দেবে কেন, তাকে সিকিউরিটি দেবে কেন? সে তো এমএলএ নয়, এমএলএ কিসে? তার আগে 3 জন মারা গেছে কেন? ওরা ওরা কি অপরিচিত বলে? আরো বিজেপি 3 জন মারা গেছে, একজন উদয়নপুরে মারা গেছে, একজন মারা গেছে নিউ টাউনে। না ওরা গরিব বিজেপির লোক বলে নাকি? আমি প্রত্যেকের প্রতি শোকাহত, বিশেষ করে চন্দ্র আমার বিশেষ পরিচিত, অত্যন্ত মিষ্টি ছেলে, যোগ্য ছেলে। আমাকেও যোগাযোগ করেছিল সেই 3 বছর আগে, ফেস টাইমের মাধ্যমে কথা, নিজাম প্যালেসে আমাকে আমন্ত্রণ শুভেন্দু দাসের সাথে কথা বলার জন্য। আমি ওর ডাকি গিয়েছিলাম নিজাম প্যালেসে, অত্যন্ত আন্তরিকভাবে বন্ধুত্বপূর্ণভাবে খাওয়া দাওয়া করানো, মর্যাদা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপর একাধিকবার ওর মাধ্যমে কথাবার্তা হয়েছে শুভেন্দু দাসের সাথে, এগুলো একটু পুরনো কথা বললাম। এবং ওর আচরণ, আতিথেয়তা, ভদ্রতা, নম্রতা, শিক্ষা আমাকে বেশ মথিত করেছে। শুধু আমাকে না, অনেককেই, অনেককেই। আমি তো টিভিতে দেখছি, অনেক কান্নাকাটি করছে দেখছিলাম। তো আমি আমি তো অত বেশি নেই। আমার যখন শুভেন্দু দাসের সাথে কথা বলতে গেলে ওই ভায়া চন্দ্রই কথা বলতে হতো। এনিহাও, তারপরে শুভেন্দু নিজেই ফোন টোন করতেন, আমি করতাম ওনাকে, যোগাযোগ ছিল। শুভেন্দুর একটা বড় গুণ হচ্ছে উনি ফোন ধরেন, হোয়াটসঅ্যাপ করলে উত্তর দেন। এর অনেকে দেখি না উত্তর দেয় না, তো উনি কিন্তু দেন আর কি। তো যাক, আমার খুব খারাপ লেগেছে। আমি কালকে যখন দেখলাম টিভিতে যে ওনার আত্মসহায়ক গুলি খেয়েছেন, আমি ভাবছিলাম অন্য কেউ হয়তো হবে, ও কি করে গুলি খাওয়া সেটা ভাবতে পারছিলাম না। আরো আরো হয়তো আছে টাছে। হঠাৎ করে ওর ছবিটা ভেসে উঠলো, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে ভাবছিল, বলছিল যে বুকে লেগেছে, মাথায় লেগেছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, বুকে মাথায় গুলি লাগা মানে তো ভয়ঙ্কর ব্যাপার। আর সে আছে গ্রামের দিকে হসপিটালে, কলকাতায় নেই। তার কিছুক্ষণ পরে বললো আর নেই, বেঁচে নেই, চন্দ্র নেই। চন্দ্র নেই মানে হচ্ছে শান্তি নেই। চন্দ্র তো একটা ফিগার, মানে কেউ কেউ কিন্তু মনে করতেই পারে যে ওই গাড়িতে শুভেন্দু থাকার কথা ছিল কিনা। চন্দ্র থাকলে শুভেন্দু থাকতেই পারে। তাহলে কি আমাদের রাজ্যে যারা চালাবে আর কি পশ্চিমবঙ্গটা, মানে কোথায় আসতে চলেছেন আমি আর নাই বা বললাম, যিনি চালাবেন, যারা চালাবেন পশ্চিমবঙ্গটা, তাদের গুলি করে মেরে দেবে? মানবো না, মানবো না। দিদি, আপনি কি মানছেন না নাকি? তৃণমূল বলছে গভীর নিন্দা করছি। নিন্দা বিন্দাতে কি এসেছে? আমি তো, শোনো, এইগুলো আমার মাথা গরম করাবে না। তোমাদের চ্যানেল অনেকবার বলেছি, দুটো শব্দ বলা যাবে না। আইন আইনের পথে চলবে, এটা বলা যাবে না। আইন আইনের পথে চলবে, এটা বলা যাবে না। আর সব মৃত্যুই দুঃখজনক, এটা বলা যাবে না। এটা পলিটিক্যাল লোকদের মুখস্থ করা বিদ্যা। এই দুটো ওরা মুখস্থ করে রেখে দেয়, যখনই কিছু হবে ওটা লাগিয়ে দেবে, রেকর্ডিং এর মতো লাগিয়ে দেবে, ওই দুটো বলা যাবে না। তো দুঃখ করে লাভ ঠিক, এটা করলো কি? দিদি তদন্ত করে দেখুন না, দিদিতে বেশি প্রচুর নেটওয়ার্ক আছে। দিদি আপনি তদন্তে নামুন, আপনি এখন হাতে আপনার সময় আছে, আপনি আর কথাঞ্জলিটা তাকে তুলে রেখে দিন। আপনার গীতাঞ্জলি, কথাঞ্জলি এবং অপাং সব তাকে তুলে নিয়ে একটু চন্দ্রকে কে মেরেছি তদন্ত করে আপনি উদ্ধার করবেন। অভয়টা তো উদ্ধার হলো না, অভয়টা কি উদ্ধার হয়েছে? হয়নি তো, অপরাধী ধরা পড়েনি। তো চন্দ্রটাকে দেখবে আর কি। পশ্চিমবঙ্গবাসীকে বলি, অভয় তো ন্যায় পেলো না, মাসুম আক্তারও ন্যায় পায়নি, চন্দ্র ন্যায় পাবে কি?
এটা কেন করা হলো? এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা বা উগ্রতা বা হিংসা এটা বাড়ানোর জন্য? শ্রমিক ভট্টাচার্য কি বাজে লোক রে ভাই! পোস্টপোল ভায়োলেন্স হবে না পশ্চিমবঙ্গে, কি খারাপ কথা! কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে নামিয়ে মোদিজিরা একটা দাঙ্গা করতে দিল না। আরে চুরি চামারি করতে পারিনি, গভর্নমেন্টে যেতে পারিনি, ঠিক কথা, তো দাঙ্গাটা তো করবো। আমাদের হিংসা সংস্কৃতিকে আমরা রক্ষা করতে পারিনি। দিদির মনে ব্যথাটা বলছে আর কি। তোমার মনে আমার ব্যথা হচ্ছে না তো আমি জানি না। দিদির কোন কোন জায়গায় ব্যথা গো এসব আছে না, দিদির ব্যথা হয়েছে এগুলো সব। এগুলো তোমরা ধরতে পেরেছো? বোকা বোকা সব চ্যালেঞ্জ ট্যালেঞ্জ সব আর কি, ধরতে পেরেছো? দিদির মনে প্রবল ব্যথা যে আমরা দাঙ্গা করতে পারিনি। নির্বাচন হচ্ছে আমাদের সংস্কৃতি, হচ্ছে হিংসার সংস্কৃতি, মারপিটের সংস্কৃতি, অন্য হচ্ছে খেলা। খেলাটা এসেছিল কেন? ভালোবাসার জন্য? খেলা ভালোবাসার জ্বালা এটা নয়। খেলা মানে মার লাঠি দিয়ে, খেলা মানে জ্বালিয়ে দেওয়া, গুলি খাওয়া, যে চন্দ্র খেয়েছে, খেলা হচ্ছে ওটা। তো খেলা করতে দিবি না তোরা? নির্বাচন হচ্ছে এমন করে সব পুলিশ বাহিনীকে সরিয়ে দিল, খেলা করতে পারলাম না। হ্যাঁ, ওই দেবাংশু বলছে যে আমাদের এখানে সব যেখানে যেখানে আমাদের সব বুথ ফুথ আছে ভেঙে তুলে দিয়েছে, খেলা করতে পারিনি আমরা। তুলে দিলে তো মারবো, কাউন্টার করবো, কাউন্টার করতে পারিনি। লোকজন সবাই পালাচ্ছে, ভয় পালাচ্ছে। তো নির্বাচনের আগে ভালো করে যুদ্ধ করা হলো না, মারপিট করা হলো না, নির্বাচনের সময় হলো না। এবার পোস্টপোল ভায়োলেন্স তো আমাদের সম্পদ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ওই একটা রেঞ্জ দিয়ে বলবে, সবাই যেটা হলো আমি বলবো কেন? এটা পশ্চিমবঙ্গ সবাই বলবে, যেটা সবাই বলবে ওটা কাজী বাসু বলবে, তাহলে আমার বিশ্বাস তো কি রইল? পোস্টপোল ভায়োলেন্সটা হবে না। চন্দ্রকে মারা হয়েছে কেন? রাজ্যব্যাপী হিংসার পরিবেশ তৈরি করার জন্য। তুই পয়েন্টে যাও, দেখছে 3টে বিজেপির লোককে মেরেছি, কতগুলো বিজেপির অফিস টফিস ভেঙে দিয়েছি। আর তৃণমূল না, কিন্তু বিজেপি ক্ষমতা এসছে মানে ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে। সহিষ্ণুতা কাকে বলে? আমি সত্যি বলছি, সনাতনীরা সহিষ্ণু, এটা মুখে নয়, কাজে সত্যি দেখছি সহিষ্ণু। আমার ভক্তি বাড়লো। আমি নিজেকে সনাতনী বলেছি, কি রাগ মোল্লা ভাইদের, এই হিন্দু হয়ে গেছে না রে। সনাতনী মানে যুগ যুগ ধরে যারা ভারতবর্ষে বাস করছে, ভারতীয় রক্ত, ভারতীয় ডিএনএ, তারাই সনাতনী। মানে জ্ঞানের স্বল্পতা। তো শুভেন্দু অধিকারী বলছে বিজেপির কেউ যদি একটা তৃণমূলের অফিস ভাঙে বা একটা ভায়োলেন্স করে, তাকে দল থেকে সেকেন্ডের মধ্যে বের করে দেবো। বেরও করে দিয়েছে, খবর আছে। তাহলে ভায়োলেন্স হবে না? 3টে মেরে দিলাম, সাধারণ লোককে মেরেছি, ভায়োলেন্স মানে হচ্ছে না ভায়োলেন্স। তাই চন্দ্রকে মেরে দিলে যদি একটু ভায়োলেন্সটা হয় রে, যদি দাঙ্গা হয় খুব ভালো রে, আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো। এই দাঙ্গা হয়েছে, কটা উইকেট পড়লো রে, এবার কটা ডেড বডি পড়লো রে, কটা উইকেট পড়লো রে। গতবারে তো 77টা আমরাই ফেলে দিয়েছিলাম। মানে 21 সালে ইলেকশনে কটা উইকেট ফেলেছিলাম সব মিলিয়ে? 77টা, 77। এবারে উইকেট পড়ছে না। তো উইকেট পড়তে গেলে কাকে মারতে হবে? একটু একটু বিশিষ্ট লোককে মারতে হবে, একটু প্রভাবশালী লোককে মারতে হবে। প্রভাবশালী কি আছে এখন? শুভেন্দু অধিকারী ইচ্ছে। শুভেন্দু কিন্তু মারা যাচ্ছে না, মারা গেল, চেষ্টা তো করা হয়েছে, মারা গেছে। আত্মসহায়ককে মেরে দে, বাচ্চা ছেলে মেরে দে। কি এটা বিজেপি ভাবছে? ইনফ্লুয়েন্স এটা হলো। ম্যাডাম এটা বিজেপি ভাবছে, মেরে বাংলাদেশ চলে যায়নি তো আবার, লোকে বলছে বাংলাদেশটা তো অখিলেশ যাদবদের সাথে মিটিং করছেন তো মমতা। তো করছে। অখিলেশ তো সে বলছে, আমার মনে হচ্ছে বস্তিতে ঢুকছিল কোথায় একটা, মানে বস্তিতে ঢোকে না, অখিলেশ বেচারি কাঁদছে, ও গো অখিলেশ গো, আমার সব গেল গো। অখিলেশ বলছে দিদি কাঁদবেন না দিদি, এই মোদিজিরা আসছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, কাজী মাসুম আক্তারের মতো একদম বাজে বাজে লোকদেরকেও ভিভিআইপি কার্ড দিয়ে দিয়েছে, আপনাকেও কার্ড দেবে। আপনারা কার্ড, আপনি কার্ড নিয়ে গিয়ে বলবেন আমি উদারমনা সংস্কৃতিবান। এটা অখিলেশ শেখাতে এসছে আর কি। আমি ওয়েলকাম করছি, জিতেছে ঠিক আছে, জিতেছে কি আছে, আমি 15 বছর কাটিয়েছি, আমারই তৈরি করা শুভেন্দু বাকি 50 বছর কাটাবে। আমি তো শুভেন্দুকে তৈরি করেছি। আমি তো বলেছিলাম শুভেন্দু হচ্ছে আমার ডান হাত আর অভিষেক হচ্ছে বাম হাত, কিন্তু অভিষেক শুনেনি। অভিষেক বলছে ওই হাতটা চলবে না, ওই ডান হাতটা চলবে না, আমি পুরো হাত, আমি হবে তোমার দুটো হাত। এমন করলাম শুভেন্দু পাল্লায় পড়ে, চেঙ্গাটার পাল্লায় পড়ে, যার জন্য আমার সব গেল, ঝোলও গেল, সম্মানও গেল। আরে আমি কেন চুরি করবো বলো তো? আমার কি আছে? আমার চটি ছাড়া কি আছে? কয়েকটা অজন্তা চটি করতে হলো তো ওই ভাইপোর জন্য। এই যে বদনামগুলো নিতে হলো, সততার প্রতীককে যে তাকে তুলে রাখতে হলো, কার জন্য? এই ভাইপোর জন্য। সেই তোমার সর্বনাশ করছে। কোহিনুর তাই বলছে, যত সর্বনাশের মূল কেন্দ্র হচ্ছে কোহিনুর মজুমদার, চন্দ্র, সুপ্রিয় চন্দ্র, রিজু, রিজু রঘুনাথ ঘোষ। ঘোষ, মোস্ট চোর সব। তো অভিষেক দূর হটো এখন বলছে। তো অভিষেককে চাকরি করে করতে ফেলে দিতে পারে তারা। বিজেপিকে বলবো, ওরা তো বিজেপিতে আসতে চাইছে, তো বিজেপিটা সত্য দিতে পারে তো।
বিজেপি সত্যি হতে পারে। এই তৃণমূলের যারা আসতে চাইছে যে তোমরা অভিষেককে মারবে না, কিন্তু জ্ঞানেশ কুমারকে যে গাছে বাঁধার কথা বলতে পারে, জ্ঞানেশ কুমারকে তাকে কিছু করবে না, মারবে না, কাতুকুতু দিয়ে ওই ঘর থেকে না, ওই যে স্বয়ংক্রিয় যন্ত্রে আছে না, স্বয়ংক্রিয় চলযান ওই যে ঘরের মধ্যে আছে ছিঁড়ি, সেখান থেকে কাতুকুতু দিয়ে কালীঘাটের কালী মন্দিরের পাশের কোনো একটা ল্যাম্পপোস্টকে বেঁধে দিতে হবে। এইটা করলে কিন্তু আমি শহীদ ভট্টাচার্যকে বলবো এদেরকে নিয়ে নিই। আমি তো বাথরুম দেওয়ার কথা বলেছিলাম, যে বিজেপির পার্টি অফিসের টয়লেট গুলো পরিষ্কার করার দায়িত্ব 10 বছর জন্য এদেরকে দিতে হবে। 10 বছর ধরে টয়লেট পরিষ্কার করে বেকার শ্রম, কিন্তু পয়সা পাবে না, এই জন্য পয়সা পাবে, চেয়ারে বসতে পাবে না। টয়লেট পরিষ্কার করলে কাপড় চোপড় নোংরা থাকে, চেয়ারে বসা যাবে না। করে যদি মনে হয় ঠিকঠাক করে করেছে, তখন বিবেচনা করা যাবে পার্টি মেম্বার করা যাবে কিনা, বিজেপি পার্টির সদস্যপদ দেওয়া যাবে কিনা। আর একটা আজকে বললাম যে ওকে দড়ি দিয়ে বেঁধে কালীঘাটের করে ল্যাম্প পোস্টে বাঁধা যাবে কিনা, এটা বিজেপি করবে না, কারণ বিজেপিতে বারণ আছে তো, শহীদ ভট্টাচার্য বারণ করেছে কোনো হিংসা করা যাবে না, হিংসা বিজেপির লোক করবে। কারণ এখনো পর্যন্ত যতগুলো হিংসা হয়েছে তারা কারা, তারা সব সমস্ত লোকগুলো তৃণমূলের লোক, তারা বিজেপিতে হঠাৎ করে একটা গেরুয়া বসন করেছে কেউ কেউ, আর কেউ কেউ না ওই গেরুয়া আবির কপালে দিয়ে দিয়েছে কপালে, আর জয় শ্রীরাম বলে নিজেরাই নিজেরাই চুরি করা শুরু করে দিয়েছে, এটা ধরা পড়ে গেছে। গতকালকে আমি কলকাতা ডিআইবির আমার সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, হঠাৎ করে 5 বছর আগে পদ্মশ্রী পেয়েছি, সম্মানী হয়েছি। আমি অনেকগুলো কন্ট্রিবিউশন আছে শিক্ষা দীক্ষায়, ছাত্র সংখ্যা শিখ স্কুলে 8 গুণ 10 গুণ করে দিয়েছি 2 বছরে, শিখ স্কুল উঠে যাওয়া স্কুল, ছাত্র সংখ্যা 8-10 গুণ, গোটা ইনফ্রাস্ট্রাকচার আমূল পরিবর্তন করেছে। আবার ব্যক্তি পুজো হচ্ছে ওই যাদবপুরে, আমি বাগবাজার ইত্যাদি জায়গায় ব্যক্তি পুজো শুরু হয়ে গেছে। কিন্তু তারপরও শিক্ষারত্নকে দ্রোণাচার্য পেয়ে পদ্মশ্রী পাওয়ার পর আমাকে সম্মান জানায়নি কলকাতা শিক্ষা দপ্তর। গতকালকে বিরাট করে সম্বর্ধনার আয়োজন করেছিল, আমি যেতে চাইনি, বলো স্যার ক্ষমা ঘেন্না করে দিন, মাননীয়দের নির্দেশ, আপনাকে সম্মান দেওয়া যাবে না, কারণ কারণ আপনি চটিচাটা হতে পারেননি, চটিচাটা হলে আপনাকে সম্মানে ভরিয়ে দিতাম। এখন আপনার মতো যোগ্য লোককে সম্মান না দিয়ে নয়, অর্থাৎ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজী মাস্টার তাদের প্রাপ্য সম্মান দেওয়া শুরু হয়েছে। সেখানে হঠাৎ করে গিয়ে দেখি না বেশ কিছু চচ্চিটিং বা শিক্ষক আর স্টাফ লোক কর্মী, তারা তৃণমূল করে লোককে মারতো কদিন আগে, আমাকে চমকাতো, আমাকে বলতো এই চাড্ডি, এই আরএসএস এর দালাল, ওরা বলতো। হঠাৎ করে দেখি না সেই লোকগুলো কপালে ওই গেরুয়া আবির, জয় শ্রীরাম, আমি ইয়ার কি হচ্ছে, জয় শ্রীরাম, ধরে লকাপে ঢুকিয়ে দিতে পারবো। শরীর ভট্টাচার্য বলছি, দাও তোমাদের নামের তালিকা ছবি তুলছি, দাও যে ফাইলে না আপনি একটা ফাইলের কথা বলছিলেন যে ডিআই অফিসে গেছেন, যে এমন কিছু ফাইল আছে করাপ্টেড, আপনার কাছে সেই তথ্য রয়েছে যেটা আপনি বিজেপির রাজ্য অফিসে নিয়ে যেতে চলছেন, একটু একটু বলুন। আমার কাছে অনেক আছে, সেগুলো ক্রমশ প্রকাশ হোক। না আমি ওগুলো দেবো না, তাহলে তো সতর্ক হয়ে যাবে, ফাইল কে সে গুছিয়ে ফেলবে। ইতিমধ্যে নবান্ন থেকে ফাইল ঘোরানো হচ্ছে, তুমি জানো? তুমি বুমডারি ওই নবান্ন সামনে দাঁড়িয়ে থাকবে, কি করছো কেন বসে, আমার কাছে এসছো কেন? আমার বড় সব হয়ে গেছে, পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় চলে এসছে, 20% মুসলিম ভোট ঘুরিয়ে দিয়েছি আমরা সব, 20% মুসলিম ভোটের মধ্যে 5% মুসলিম ভোট বিজেপিতে চলে এসছে। এখন চারিদিকে মুসলমানরা ফোন করছে, দা 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 দা, আপনাকে বড় পদে দেখতে চাই, আপনি আমাদের ত্রাতা, আপনি যে পথে হাঁটবেন সেই পথে হাঁটবো, কদিন আগে গাল দিচ্ছিল, কি জাতি কি না, আমি জনজাতি। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে স্যার কোথাও গিয়ে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে কি উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন? আপনার তো সামরিক অভিজ্ঞতায় মানে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলুন, এই ধরনের হামলার পিছনে কি সংগঠিত কোনো নেটওয়ার্ক থাকে? আমি তো পরিষ্কার বলছি, এটা লক্ষ্য হচ্ছে যাতে করে বিজেপি সহিষ্ণুতার যে নীতি নিয়েছে সেই নীতি থেকে বিজেপি বেরিয়ে আসে। বিজেপি বেরিয়ে এসে দুজনকে মারবে, এক হচ্ছে তৃণমূলের আমলোককে মারবে, মানে যারা শয়তানি করেছে এতদিন ধরে, আর হচ্ছে আমার দুধেল গাই ভাই যারা অনেক শামসেরগঞ্জ করেছে, তাদের মধ্যে রাগ আছে মানুষের, সনাতনীদের খেপিয়ে দিয়ে একটা দাঙ্গা করলে দিদি তাড়িয়ে তাড়িয়ে কালীঘাটকে দেখবে। এইটার জন্য চন্দ্রমতো লোককে মারা দরকার। আর কাকে মারবে ভাবছি, এই তুমি আমি লিস্টে নিতে আবার ভয় লাগছে, আর কাকে কাকে মারবে ভাবছি, এখনো মারা বাকি আছে, এখনো শ্রমিক ভট্টাচার্য ঠান্ডা, কি সবর রে ভাই, কি উদারতা রে ভাই, উদারতাটা দুর্বলতা, উদারতাটা দুর্বলতা। কিন্তু আমি ভাই ওরকম নই, আমি একটু শয়তান টাইপের আছি। শ্রমিক শ্রমিক ভট্টাচার্যকে বাদ দিন, ওই আমাদের আমাদের হোম মিনিস্টার ছিলেন না অমিত শাহ, উনি বলছিলেন গুন্ডারা সব সাবধান হয়ে যাও, ভোটের পরে ওই পাটা উপরে বেঁধে পেটাবো, উনি মুখে বলেছেন, আমি কিন্তু সত্যি পেটাবো, আমাকে সুযোগ দিলে আমি এই কাজটা শুরু করবো, যত নোংরা আবর্জনা করে ধরবো, চ্যাংচল করে নিয়ে দড়ি দিয়ে একদম আইন ফাইনটা পরে হবে, আগে পেটানি, মারকে ভূত ধরায়, এইটা মনে হচ্ছে দিদি চাইছে। যে এখনো দাঙ্গা হলো না, চন্দ্রকে মারার পরও দাঙ্গা হচ্ছে না,
কিন্তু চন্দ্রকে যারা মেরেছে, দিদি ঘটনাচক্রে যদি তারা ওই বিশেষ দুধেল গাই কোনো জনগোষ্ঠীর হয়ে যায়, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি এই জায়গাটায়। যারা যারা দাঙ্গা হাঙ্গামা করছে তারা কারা? কারণ এদেরকে তো খেলা যায়, হুমায়ুন কবির তো বলেছে এরা আবেগপ্রবণ, এদেরকে মিসইউজ করা যায়। আমি একটা প্রশ্ন করব, যে বাংলার মানুষ কি এখন রাজনৈতিক প্রতিশোধের রাজনীতি দেখছে? না না, দেখছে না। বাংলার সনাতনী মানুষরা এসব দেখছে না। সনাতনী মানুষদের রক্তে প্রতিশোধটা নেই। এবং বিজেপি নেতৃত্ব দিল্লি নির্দেশ, প্রতিহিংসা চলবে না। দিদি বলেছিল বদলা নয় বদল চাই, বলেছিল না বাম আমলে? না, ক্ষমতা আসার পর খালি বদলা নিয়েছে চারিদিকে, কিন্তু দুর্নীতিগুলো ধরেনি। দুর্নীতির ফাইলগুলো ওপরে থাক, দুর্নীতি আমরা করবো তো, তোরা দুর্নীতি কিছু, কি সুন্দর দেখতে, তোদের দুর্নীতি খুব ভালো। তোদেরকে আমরা দুর্নীতিতে টপকাবো, তোদেরকে আমরা দুর্নীতিতে টপকাবো, এবং তোদেরকে আমরা হিংসাতেও টপকাবো। তোরা যা যা কংগ্রেসকে মেরেছিলিস তার চেয়ে 4 গুণ তোদেরকে মেরে দেখিয়ে দেবো মার কাকে বলে। ঠিক আছে? তো বদলা নয় বদল চাই বলেছিল, মানেনি, বদলা নিয়েছে, বদল করে কাঁচকলা হয়েছে। বিজেপি করে কদিন আগে পর্যন্ত দিদি বলেছিলেন যে এখন বলছি যে বদল নয়, মানে এখন বলছি বদলা চাই। কি চাই? বদলা চাই। আগে বলেছিল বদলা নয়, এখন বলছে বিজেপিতে ক্ষমতা আসার পর বিজেপি থেকে বদলা নেব। তো বিজেপির বদলা নেব, বিজেপিকে মারবে, তার মানে কংগ্রেস সিপিএম কে আর বিজেপিকে মারবে। বদলা চাই। নাড়ু খাওয়ানোর কথা বলে নাড়ু খাওয়ানো, কত কি খাওয়ানো, জল্লাদে মেরে শেষ করে দেবো। কেন তারা আরামবাগে পুরসুরাতে জিতেছে? কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যেতে অন্যায়? বিজেপি কি আসল পেয়েছে ৭৭টা, বেশি নয়। কতবারে? কেন ৭৭টা পাবে? কেন একটা পেলো মারবো ধরে? কি লজিক ভাই? তারপরে ২০৭টা পেয়েছে তো বিজেপি। তারপর বিজেপি কিছু করছে না। হায়রে, কি শান্তি রে ভাই, কি উদারতা রে ভাই। দত্ত বলছেন তিনি খুব ভাগ্যবান যে বিজেপি, বিজেপির কি কবির আদর্শ, কি ভালো দেখতে বিজেপির লোকজন। শুভেন্দু অধিকারী কি ভালো দেখতে, ওই নাড্ডা কাড্ডা চাড্ডার নেই, ওই হদল কুতকুতার নেই। অমিত শাহ টাকটার মধ্যে দিয়ে জ্যোতি বেরোচ্ছে, নরেন্দ্র মোদীর দাড়ির মধ্যে দিয়ে একটা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভাব বেরিয়ে এসছে। রবীন্দ্রনাথের ওই সোনার বাংলাটা চলবে না, সোনার বাংলাটাই পবিত্র, সোনার বাংলাটাই ভালো। না, তেল মারার তো সীমা আছে। আচ্ছা, আবুল বাসার কোথায় আছে? আচ্ছা, কবির সুমন কোথায় আছে গো? সুমন্ত বলছে তিনি তৃণমূল কোনোদিন করতে চাননি, জোর করে করেন। যে বিদ্যুৎ ভাতা আছে, বিদ্যুৎ ভাতা মিথ্যে কথা বলার জন্য বিদ্যুৎ ভাতা আছে, মারা যাবে না কিন্তু হিংসা। শরীর ভট্টাচার্য, আপনি কিন্তু রেখে যাবেন আমার উপর কিন্তু। আমি কিন্তু মারার কথা বলিনি কিন্তু, আমি কিন্তু বিদ্যুৎ ভাতা দেওয়ার কথা বলি। একটু কবির সুমন চুলকাবে আর কি, চুলকাবে বিদ্যুৎ ভাতা। আর একটা আছে ওই জয় গোস্বামী, আমি তোমায় চিনি জয় গোস্বামী, আমি দিদি তোমার পায়ের থেকে তুমি হেরে গেলেও আমি উঠবো না। আচ্ছা, ওরা সব দিদির কাছে আছে তো? এই শুভ সরকার, অবধ ছিল সুবোধ সরকার, সে কোথায় আছে? দিদির পায়ের তলায় বসে যেত। এদেরকে বাড়ি থেকে তুলে আনার দায়িত্ব তোমরা নাও, নিয়ে দিদির ঘরে এদেরকে ভিতরে ঢুকে তালা দিয়ে দাও। রাজ্যের যত বুদ্ধিজীবী দিদির কাছ থেকে ওই আশীর্বাদ দিয়েছে, এদেরকে তাদের বাড়িতে রাখা যাবে না। না 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 না, শোনো 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 শোনো। যে যে সকল বিজেপি কর্মীরা মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই বাড়িগুলো হাইজ্যাক করে কেড়ে নিতে হবে, ওদের নামে লিখে দিতে হবে, আর ওরা থাকবে দিদির ঘরে। বাড়িটি কি করে, উদার লোক তো না। দিদির মায়ের বাড়ির পায়ের তলায় বসে থাকবে। এই দেব, ও দেব দেব বলছেন সিনেমায় এই যে এক ঘরে করে দেওয়া, স্বরূপ বিশ্বাসের সাথে তার প্রচুর ফেউড হয়েছে এর আগে। তিনি বলছেন এই যে টলিউডের যে এই এক ঘরে করে দেওয়ার যে সংস্কৃতি, সেটা যেন অতীত হয়ে যায়, বিজেপি যেন শান্তি হারমোনি বজায় রাখে। হাত ধরে রাখবে না, কেন রাখবে? যখন বেধড়ক পেটাচ্ছিল 21 সালে, তখন দেব কোথায় ছিল? যখন 24 সালে পেটাচ্ছিল, গরুর চোখের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, মানে লোককে খুঁজে পায়নি, মানে যাকে মারবে বিজেপির লোককে খুঁজে পায়নি, গরুর চোখের মধ্যে একটা ছুরির ফলা ঢুকিয়ে দিয়েছে। সেই হু করে রক্ত বেরিয়ে চোখ দিয়ে একটা চোখ দিয়ে জল বেরোচ্ছে, ছবি আমাকে বিজেপির লোক পাঠিয়েছে। তখন আমি পেলাম সেই ছবি, আমার চোখে জল এলো গরুর চোখের জল দেখে। তখন দেবের চোখে কি আসছিল? দেখে দেবের চোখে তখন কি ওই রঞ্জিত মল্লিকের মেয়েটা আসছিল? রঞ্জিত মল্লিকের সুন্দরী মেয়েটা আসছিল দেবের চোখে নাকি? ফুর্তি হচ্ছে? ওকে তালিকা রাখবে নাকি দিদি পায়ের তলা বসার তালিকায়? ওকে টালিগঞ্জে ঢুকতে দেওয়া হবে না, দিদি পায়ের তলা বসে থাক। ঘাটাল অনেক করেছিস, ঘাটালকে ঘেটে দিয়েছিস। আমি ঘাটালে কদিন আগে গিয়েছিলাম, বলছে দেবের সব যতগুলো অ্যাসিস্ট্যান্ট সব গুন্ডা একটা তোলাবাজি করছে। আমি ঘাটালে গিয়েছিলাম এই কদিন আগে, বলছে দেবের গুন্ডারা প্রত্যেক এলাকায় তোলাবাজি করে। দেবরা এই কথা বলছে। বুদ্ধ বলবে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটলেন, এখন বলছেন সবাই গৌতম বুদ্ধ, সব গৌতম বুদ্ধ, বুদ্ধং সারারাম গচ্ছামি, গৌতম বুদ্ধ সব। এদেরকে কাতুকুতু দিতে হবে, মারা যাবে না কিন্তু। ছবি ভট্টাচার্য বারণ করে দিয়েছে ভাই,
সে মারা যাবে না, কাজগুলো দিতে হবে। বলবো যে বিদেশি কোনো শক্তি কি এই যে চন্দ্রনাথ রথের হত্যার পেছনে থাকতে পারে বলে মনে করছেন? কারণ আমি বলি যেখানে ৯ তারিখে শপথ অনুষ্ঠান রয়েছে বিজেপির সরকারের, সেটা কি বানচাল করার পরিকল্পনা রয়েছে? সমস্ত কিছু গন্ডগোল আছে, এটা গভীর রহস্য আছে, এটা তদন্ত সাপেক্ষ। আমি পরিষ্কার করে বলছি, আমি অশান্তি তৈরি করার জন্য এটা করা হয়েছে। নাহলে আচ্ছা আচ্ছা, চন্দ্রনাথকে মেরে কি লাভ? সে তো পার্টি করে না, কিছু করে না। তবে যেহেতু ও আত্মসহায়ক, সেই জন্যই এ বলেছে, তো সেই জন্যই তো আমাদের সই ভট্টাচার্য বলেছে, সরি কি নাম, আমাদের শুভেন্দু অধিকারী দা বলেছে যে ভবানীপুরে জেতাটাই কাল হলো। ভবানীপুরে যদি মাননীয়কে না হারাতাম, তাহলে হয়তো চন্দ্র মারা যেত না। হায় রে চন্দ্র, দিদিকে হারানোর পাপে দিদিকে হারানো যায় না, দেখে নেবো দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? মমতাকে হারানো দায়ী, মমতাকে হারানো যাবে না, তাকে জিতে দিতে হবে। সেই জন্য চন্দ্র মারা গেছে। এবার তদন্ত শুরু হবে কোথা থেকে? মমতার ঘর থেকে। আপনি ডিমান্ড করছেন? হ্যাঁ, আমি ডিমান্ড করছি কি ডিমান্ড করছেন? যে মমতার ঘর থেকে তদন্ত করা শুরু হোক, যে এই মমতারা যুক্ত কিনা এই মৃত্যুর সাথে। কারণ সেখানে শুভেন্দু অধিকারীর মতো যে হবু মুখ্যমন্ত্রী, সে যদি বলে থাকে এটা, তাহলে তো তদন্তের প্রসঙ্গ আছে, তাহলে তো তদন্তের প্রসঙ্গ আছে। কেন মারবে না? কেন মারবে? কারণ বিশিষ্ট লোককে না মারলে এবং শুভেন্দু অধিকারী কাছে লোককে না মারলে, ভালো করে বুঝতে হবে, আমাকে মারলে তো হয়ে হতো না, আমি যদি পদ্মশ্রী গ্যারান্টি। তৃণমূল তো গভীর নিন্দা করছে। ও রেপ করেছে বলে আমি নিন্দা করছি, রেপে সেই মতো রেপ করেছে, উঠেই কাপড়টা বোতামটা লাগিয়ে বলে রেপে নিন্দা করছি। এসব কি? আমাকে গরম খাবে কিন্তু আমি কিন্তু বিষয়ে আসছি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন হলে হোক, ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছেন নির্বাচনের আগে একাধিকবার যে বিজেপি ষড়যন্ত্র করছে রাষ্ট্রপতি শাসন করার, রাজ্যের মানুষের কথা কেয়ার করে না বিজেপি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক, ভোটের ফল নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি বলছেন কেন যাব রাজভবনে, আমি যদি শপথ নিতে যেতাম তাহলে তো যেতাম, ওরা দখল করেছে ভেবেছে আমি পদত্যাগ করতে যাব, আমি যাব না। কেন যাব? আমরা ভোট হারিনি, আমি ইস্তফা দেব না। এই যে উনি পদত্যাগ করলেন না, এর পেছনের অঙ্কটা দেহত্যাগ, উনি দেহত্যাগ করবে, পদত্যাগ করবেন না, এটা ওনারই মনে হচ্ছে কথা। উনি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এটা বলেছিলেন মনে হয়, যতটুকু মনে পড়েন। উনি দেহত্যাগ করবেন, আমি দিদিকে দেহত্যাগ করতে দেবো না। কিন্তু দিদিকে অনেক কিছু দেখে যেতে হবে, সমস্ত পাপের মাসুল দিদিকে দিয়ে যেতে হবে। এত দ্রুত কিন্তু পৃথিবী ছাড়তে দেবো না। বাংলা ছাড়তে পারে, চাষটা বাংলা থেকে বেরোতে দেবো, পৃথিবী থেকে বেরোতে দেবো। দিদি ভালো থাকবে, দিদির শরীর খারাপ হলে ডাক্তার পাঠিয়ে দেবো, দিদির শরীর খারাপ হলে হাই প্রেশার হয়ে গেলে ডাক্তার পাঠিয়ে দেবো, দিদিকে সুস্থ রাখবো, দিদিকে সব দেখাবো, দিদি চোখের সামনে পাপগুলো দেখবে, শাস্তিগুলো দেখবে। শাস্তি কাকে বলে আর ঘৃণা কাকে বলে? পশ্চিমবঙ্গের একটা লোক তাকে শুদ্ধ করে না, এতদিন পর দিদি জানবে, একটা লোক, সিঙ্গেল। জানিস। যেখানে যেখানে ওই আমাদের কোহিনূর মজুমদার বলছে যে ওই আরজি করের আন্দোলনে নেপথ্যে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার লক্ষ্য ছিল দিদির সরকার ফেলা। ও দিদি, আপনি নিজেকে অভিষেকের হাত থেকে বাঁচান, আপনাকে শুভেন্দু কিচ্ছু করবে না। শুভেন্দু আপনার প্রতি মায়া আছে, অভিষেকের নেই। কতটা নিষ্ঠুর হতে পারে? আচ্ছা, চন্দ্রর মতো অবস্থা, না না বলবো না, এটা বলা যাবে না। অভিষেক থেকে সাবধান, লোকে তো বলে কুকুর হইতে সাবধান। আশঙ্কা করছেন চন্দ্রনাথ রথের মতো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়? কুকুর হইতে সাবধান, আমি বলছি অভিষেক হইতে সাবধান। গোটা বঙ্গবাসীকে বলছি, আমি মমতা ব্যানার্জিকে বলছি আলাদা করে। মমতা ব্যানার্জির যত সমস্যা সংকটের মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক পৃথিবীতে যদি না থাকতো, মমতাকে আজকে এই দুরবস্থার মধ্যে, যত খারাপ হোক, যত নিম্ন হোক, সে তো কবিতা লিখতে পারে, এবং আমার যেমন আছে ঈশ্বরের হটলাইনে কথাবার্তা, সে রামকৃষ্ণ বিবেকানন্দ সবাই। আপনি একটা কথা বলছেন, খুব সিভিয়ার একটা কথা বলছেন স্যার। আপনি বলছেন চন্দ্রনাথ রথকে যে গুলি করা হয়েছে সেই এক পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে? আমি তো ভয় পাচ্ছি, এবং তার জন্য আমার ভয় হচ্ছে অভিষেক, কিন্তু আমি বলিনি। কোহিনূর মজুমদার বলেছে। কে বলেছে? কোহিনূর মজুমদার। এই তদন্ত শুরু করলে কিন্তু কোহিনূর মজুমদারকে আগে কাঠ গড়ায় তুলতে হবে, করে তদন্ত শুরু করতে হবে। এবং অভিষেক হইতে সাবধান, ওখানে লিখে দিতে হবে দুটো মানুষ থেকে সাবধান, কুকুর হইতে সাবধান, এবং পাগলা কুকুর, ভালো কুকুর না, ভালো কুকুরদের মজা থাকে। আর অভিষেক থেকে সাবধান। বল। করবো যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর থেকেছেন, 2016 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পরে তার বাড়ির সামনের রাস্তাটা কার্যত একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। মেন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরোতে হতো, একাধিক পুলিশি ইন্সপেকশন পেরিয়ে গেট কিপিং প্রসিডিওর ছিল করা, সেটা পেরিয়ে ঢুকতে হতো ভেতরে। মেন রোড থেকে ঢুকতে গেলেও এরকম একটা পরিস্থিতি ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে রাতারাতি গার্ডরেল স্যার সরে গেল, ছবিটা একদম বদলে গিয়েছে। আর
রাস্তা ঘেরা নেই, পুলিশের কড়া নজরদারি নেই, নিশ্চিন্তে যাতায়াত করছেন সব। এই ছবি দেখা যাচ্ছে একদম হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এবং আমি আরেকটা কথা বলবো, সেকেন্ড ইন কমান্ড দলের সেনাপতি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে শান্তিনিকেতনের বাড়ি তেইশপল্লী দুর্গা মণ্ডপের ঠিক অপোজিটেই একাধিক পুলিশি ঘেরাটো আমি নিজে আমার কলেজ লাইফে দেখেছি। আর সেখান থেকে লালবাজারের নতুন সিদ্ধান্তে রীতিমতো খুশি অভিষেকের প্রতিবেশীরা। নিরাপত্তা সরে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যে স্ক্যানার বের করে নেওয়া হলো, কি বল? না না বুঝলাম, তোমার বাড়ির সামনে কি ওই গার্ডেল আছে? তোমার বাড়ির সামনে আছে কি? তোমার জন্য কোনো গার্ডেল ফার্ডেল দেওয়া আছে? পুলিশ আছে কি তোমার নিরাপত্তার জন্য? নেই তো। এখন তুমিও যা, তুমি অবশ্য ইয়াং মেয়ে, ও তো বুড়ি হয়ে গেছে, ওর দিকে ফিরেও তাকাবে না, তোমার দিকে কেউ কেউ তাকাবে হয়তো। তুমিও যা, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা, ওর প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কি। সে তো এখন এমএলএও নয়, তো তার দিকে তাকাবে কেন লোকে? তাকে কাট দেবে কেন? তাকে সিকিউরিটি দেবে কেন? সে তো এমএলএ নয়। এমএলএ কিসে? তোমাকে সিকিউরিটি দিয়েছে? কেউ দিয়েছে? তোমার রাগ হয় না? এই দিদির চেয়ে আমি বিখ্যাত হবো? আমি যুবতী মেয়ে, পশ্চিমবঙ্গে যুবতীতে অনেক সিকিউরিটি প্রবলেম আছে। পশ্চিমবঙ্গের যুবতীদের সিকিউরিটি প্রবলেম, তুমি তো আজকে বাসে ডিস্টার্ব হয়েছে শুনলাম আর কি। ডিস্টার্ব হচ্ছে না? হ্যাঁ, তোমার প্রবলেম, দিদিকে কেউ ডিস্টার্ব করবে না, বয়স হয়েছে তার। শুধুমাত্র রাজ্যপাল একটু ডিস্টার্ব করে বলে তার ভয় ছিল। এই আনন্দিজি রাজ্যপাল, বাবা রে, রাজ্যপাল আছে রে, তাই রাজভবনে যাবো না রে, আমি মহিলা না? দিদি কত সুন্দর সুন্দরী মহিলা, রাজ্যপাল তাকে দেখে ফিদা হয়ে যাবে। কত নির্লজ্জ হতে পারে! একটা মহিলা যদি এত নির্লজ্জ হয়, একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সেই মহিলা সম্পর্কে এরকম কথাই বলবে, বেশ করে বলবে। আগে বলেছি, বেশি করে বলবো, আগেও বলেছি, ক্ষমতা থাকাকালীন কিন্তু বলেছি, এটা হচ্ছে কাজী বাসু আক্তার। ক্ষমতা থাকাকালীন আমার চেয়ে দীপ্তখণ্ডের রাজ্য খুব কম লোক বলেছে। তৃণমূলের হারের পরে কিন্তু কমিশন বলছে যে হাতে পায়ে ধরে আমাকে দাঁড় করিয়েছিলেন মমতা। চিরঞ্জিত চট্টোপাধ্যায় তিনি বলছেন যে দলের ভরাডুবি হবে জেনে এবারে টিকিট নিইনি। বলছেন কোথাও গিয়ে যে মানুষ সবটা বোঝে, মানুষ গণদেবতা, মানুষকে ঠকানো যায় না, কাজ করব করব বলে হয় না, এর অন্য অপর পার্টির ভয় দেখালে চলে না, কাজটা করতে হয়। সেটা তৃণমূল। আমাকে তো কমিশন 4D লিখে দিয়েছিল আমার হোয়াটসঅ্যাপে, এই 4D। আমাকে আমাকে তার আগে ভালোবাসতে কিন্তু, পরে বলে 4D। শোনো, এই কমিশনের কথা আচ্ছা, তো বুদ্ধিজীবী ঘোষ কোথায়? সজল ঘোষ কোথায়? এখন সজল ঘোষ তো কমিশনকে একটু বৃষ্টি বাড়াতে পারে। ও পাগল হয়ে গেছে, ভালো গান গায় বাবা। বুদ্ধিজীবীরা এখন কোথায় থাকবে যারা রাজ্য সরকারের সমস্ত তৃণমূলের? সমস্ত বুদ্ধিজীবীকে ধরে বেঁধে দিদির পায়ের তলা বসিয়ে, দিদির তলা পায়ের তলা পা চাটবে। ওই ওই আমি অনেকগুলো চটি কিনে দেবো, পয়সারি দিদি চটি কিনে দেবো, ওই চটিগুলোকে চাটবে সমস্ত বুদ্ধিজীবীগুলো। দিদির যত পেটুয়া বুদ্ধিজীবী, প্রত্যেকের কাজ কালীঘাটে থাকা, ওর ঘরদোরগুলো সব হাইজ্যাক করে দিতে হবে। প্রত্যেক বুদ্ধিজীবীর ঘরদোর, তৃণমূলে যারা মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নামে লিখে দিতে হবে। কে নেবো, কে নেবো, ঘরদোর কে নেবো? বুলডোজার ভাঙবো না, নষ্ট করে লাভ কি? কে নেবো? কেড়ে নিয়ে ওই বুদ্ধিজীবীদের দিদির ঘরে পাঠিয়ে দেবো। বলেছো তো দিদির পায়ের তলায় থাকবো, জয় গোস্বামী বলেছে তো। এই প্রত্যেক বুদ্ধিজীবীর স্থান হচ্ছে দিদির কালীঘাটের ঘর এবং দিদির পায়ের তলায় চটির ভেতরে। আমি তাদেরকে সেখানে দিতে চাই। যদি বাইরে থাকে, দড়ি দিয়ে বেঁধে ওই ল্যাম্পপোস্টে বেঁধে দেবো।